ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর আজকে আমাদের আলোচ্য বিষয় অধ্যায় ৭ কাদা এবং নম্য পলিমাটির উপর ভিত্তি। আন্ডারস্ট্যান্ড দ্য ফাউন্ডেশন অন ক্লে অ্যান্ড প্লাস্টিক সিল্ট। কাদা এবং নম্য পলিমাটির বৈশিষ্ট্য। কাদামাটির বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। স্বাভাবিক লোডের অবস্থায় কাদামাটি নরম থাকে। প্রিলোডেড অবস্থায় কাদামাটি খুবই শক্ত থাকে। কাদামাটি শুকালে আয়তন কমে এবং পানি প্রয়োগ করলে আয়তন বাড়ে। স্বাভাবিক অবস্থায় কাদামাটির শিয়ার শক্তি কম থাকে। কাদামাটিতে পানি প্রয়োগ করলে শিয়ার শক্তি কমে যায়। কাদা প্রায়ই নম্য এবং সংকোচনশীল হয়। কাদামাটি অপ্রবেশ্য হয়, পারমিয়েবিলিটি খুবই কম হয়। ধ্রুব লোডে কাদামাটিতে বিকৃতি হতে থাকে। কাদামাটি দুর্বল বলে ব্যাকফিল পদার্থ হিসেবে ব্যবহার করা যায়। পলিমাটির বৈশিষ্ট্য নিম্নরূপ। পলিমাটির ভেদ্যতা গুণ কম, আপেক্ষিক ঘনত্ব কম বলে দৃঢ় করা অসুবিধাজনক। নম্য পলি উচ্চ কৈশিকতা গুণ সম্পন্ন। নম্য পলি উচ্চ কৈশিকতা গুণ সম্পন্ন, হিমায়িত অবস্থাকে সহজে প্রভাবিত করার ক্ষমতা সম্পন্ন। লোড প্রয়োগের সাথে সাথে শিয়ার শক্তি কম হয়। প্লেট আকৃতির কণার উচ্চ শতকরা হার বা জৈব পদার্থের পরিমাণ পলির নম্যতা প্রদান করে। যদি পলির পুরুত্ব বেশি হয় তবে তাতে কম বা বেশি জৈব পদার্থ থাকে। হ্রদ বা সমুদ্রের তীর নম্য পলি দ্বারা গঠিত হয় এবং এগুলো নদীর তলদেশে জমা থাকে। পানিতলের নিচের পলিস্তর নরম ও সংকোচনশীল হয়। নম্য পলির অনেক ধর্ম নরম ও মধ্যম কাদার ধর্মের অনুরূপ। এজন্য নম্য পলির উপর ভিত্তি ডিজাইনের জন্য নরম ও মধ্যম কাদার উপর ভিত্তি ডিজাইনের নীতি অবলম্বন করা হয়। কাদামাটির উপর ফুটিং। আল্টিমেট ভার বহন ক্ষমতা, আল্টিমেট বিয়ারিং ক্যাপাসিটি। চিত্র ৭.১ ক এ ভূপৃষ্ঠ থেকে ডিএফ গভীরতায় স্থাপিত বি চওড়া বিশিষ্ট দীর্ঘ ফুটিং এর প্রস্থচ্ছেদ দেখানো হয়েছে। গভীরতা ডিএফ কে ভিত্তির গভীরতা বা সারচার্জ গভীরতা বলে। যদি ফুটিং এর উভয় পার্শ্বে ভূমিতল একই সমতলে না থাকে তবে চিত্র ৭.১ খ এ ডিএফ এর মান দেখানো হলো। এতটুকু হলো ডিএফ। ফুটিং এর নিচের কাদা অক্ষত থাকবে এবং এতে কোনো গঠনগত ত্রুটি যেমন পিচ্ছিলতা বা ফাটল থাকবে না এবং সম্পৃক্ততার মাত্রা একক হবে। এখানে যে ফুটিং আছে তো এই ফুটিংটা যখন ফেল হবে তখন হয় এই বরাবর না আর এদিক হলে এই বরাবর হবে, সেটি এখানে বর্ণনা করা আছে। যদি চিত্র ৭.১ ক এ প্রদর্শিত ফুটিং ব্যর্থ হয় তবে ও সি বি ডি ই গোজ আকৃতির, এই যে এটি গোজ আকৃতির মাটির অংশ অবশ্যই বাম দিকে এবং উপর দিকে সরণ ঘটবে। ওসি বিডিই গোজ আকৃতির মাটির ওজন এবং ওসি বিডি বরাবর মাটির শেয়ারিং শক্তি ভিত্তির ব্যর্থতা প্রতিরোধের জন্য কাজ করে। এরূপ অবস্থায় মাটির আলটিমেট ভার বহন ক্ষমতা হিসাব করার জন্য তেমন নিখুঁত তত্ত্ব বিদ্যমান নেই, তবে সন্তোষজনক মোটামুটি সমাধান রয়েছে। এরূপ সন্তোষজনক মোটামুটি সমাধানের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে চিত্র ৭.১ ক এর ডান পাশে প্রদর্শিত চিত্রের অনুরূপে ফুটিং এর ভূমিতলের উপর মাটির প্রভাবকে সুষম সারচার্জ গামা ডিএফ এর দ্বারা প্রকাশ করা হয়। এই যে এখান থেকে এতটুকু।
আবার স্লাইডিং তলের ও সি ড্যাশ অংশকে বৃত্তাকার সেকশন, এই যে ও সি ড্যাশ এতটুকুকে বৃত্তাকার সেকশন ধরা হয় এবং সি প্রাইম বি প্রাইম অংশকে সরল রেখা কনসিডার করা হয়, যেটি অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 7.1 ক চিত্রে প্রদর্শিত স্লাইডিং ব্লকের উপর ক্রিয়ারত সকল বল দেখানো হয়েছে। আলটিমেট ভারবহন ক্ষমতা কিউডি এর মান নির্ণয় করার জন্য চিত্রে প্রদর্শিত বলগুলোকে অবশ্য সাম্যাবস্থায় আছে বিবেচনা করতে হবে। ফাই সমান 0 বিবেচনা করার জন্য স্লাইডিং তলের উপর নরমাল বল স্লাইডিং তল বরাবর কোনো ঘর্ষণজনিত শিয়ারিং প্রতিরোধ বলের সৃষ্টি হয় না। অন্যদিকে স্লাইডিং তল বরাবর প্রতি একক ক্ষেত্রফলে শিয়ারিং প্রতিরোধ বল সি স্লাইডিং ব্লকের সরণকে প্রতিরোধ করে। মাটির আলটিমেট ভারবহন ক্ষমতাকে নিচে সূত্রের সাহায্যে প্রকাশ করা হয়। কিউডি ড্যাশ সমান সিএনসি প্লাস গামা ডিএফ। ফাইয়ের মান 0, ফাইয়ের মান 0, তাই এখানে আমরা যে তার জায়গায় সূত্র জানি সিএনসি প্লাস কিউএন কিউ প্লাস হাফ গামা বিএন গামা। এখানে ফাই 0, তাই কিউডি ড্যাশ সমান সিএনসি প্লাস গামা ডিএফ। আলটিমেট ভারবহন ক্ষমতা থেকে ফুটিং লেভেলে সারচার্জ লোড বাদ দিলে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি পাওয়া যাবে। কিউডি সমান কিউডি ড্যাশ মাইনাস সিএনসি সমান গামা ডিএফ। কিউডি ড্যাশ আলটিমেট ভারবহন ক্ষমতাকে গ্রস আলটিমেট ভারবহন ক্ষমতা বলে। এনসি একটি মাত্রাহীন সংখ্যা যা কাদামাটির পৃষ্ঠের উপর দীর্ঘ ফুটিং এর জন্য এর মান চিত্র 7.2 হতে পাওয়া যায়। এই যে এখানে 7.2 বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টরস অন ক্লে when phi equals 0 df by b, df by b এই রেশিও থেকে এখানে কন্টিনিউয়াস b by l সমান 0 আর এটা হলো সার্কুলার a by l সমান 1। এদিকে বিয়ারিং ক্যাপাসিটি এই কার্ভ থেকে df by b এর মানের জন্য nc এর মান বের করা যাবে। যদি df by b এর ভ্যালু 2 হয় তাহলে nc এর মান কন্টিনিউয়াস এর জন্য এই যে এখানে 7 আর এখানে সার্কুলারের জন্য 8.3 এভাবে বের করতে হয়। এখন নিরাপদ মাটির চাপ কাঠামো ডেড লোডের সঙ্গে যদি সম্ভাব্য সর্বোচ্চ সচল লোড যোগ করে লোড হিসাব করা হয় তবে মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা নিরূপণের জন্য নিরাপদ সহগ ফ্যাক্টর অফ সেফটি 3 ধরা হয়। সুতরাং নেট আলটিমেট লোডকে 3 দ্বারা ভাগ করলে নিরাপদ ভারবহন ক্ষমতা পাওয়া যায়। সুতরাং নিরাপদ ভারবহন ক্ষমতা কিউএ সমান কিউডি বাই 3 অথবা সিএনসি বাই 3। আবার সি সমান কিউ বাই 2, এটা আমরা জানি সি সমান কিউ বাই 2 হলে কিউএ সমান কিউ এনসি বাই 6। উপরোক্ত সূত্রের এনসি এর মানচিত্র 7.2 থেকে পাওয়া যায়। এখন আমাদের 7.3 অনুচ্ছেদ কাদামাটির উপর রেফট ফুটিং চরম ভারবহন ক্ষমতা। গভীর কাদা স্তরের উপর রেফট ভিত্তিক তলদেশে মাটির নেট চরম ভারবহন ক্ষমতা নিরূপণ পদ্ধতি চিত্র 7.2 এ কাদার উপর ফুটিং এর ভারবহন ক্ষমতা নিরূপণের অনুরূপ। গভীর
কাদা বা নম্য পলি স্তরের উপর মাটির গ্রস চরম ভারবহন ক্ষমতা কিউডি ড্যাশ সমান সিএনসি প্লাস গামা ডিএফ। খননের গভীরতা বৃদ্ধি করে ইমারতের দ্বারা মাটির উপর যে চাপ প্রয়োগ করে তার পরিমাণ বৃদ্ধি করানো যায়। মাটির চাপ কমানোর জন্য রেফটের ক্ষেত্রফল পর্যাপ্ত পরিমাণে বাড়ানো ঠিক নয়, কারণ ইমারতের সীমানার বাইরে রেফটকে বর্ধিত করা সম্ভব না। যদি ভূপৃষ্ঠের নিচে চরম কাদামাটির উপর রেফট ভিত্তি নির্মাণ করার প্রয়োজন পড়ে, তবে প্রয়োজনীয় নিরাপত্তা বিধানের জন্য একমাত্র ব্যবহারিক পদ্ধতি হল গভীরতা বৃদ্ধি করা। কাদামাটির উপরস্থ রেফটের উপর নিরাপদ মাটির চাপ। কাদার উপর ফুটিং ডিজাইন করার জন্য মাটির নেট চরম ভারবহন ক্ষমতাকে উপযুক্ত নিরাপদ সহগ দিয়ে ভাগ করে মাটির অনুমোদনীয় মাটির চাপ নিরূপণ করা হয়। কাদামাটির উপরস্থ ফুটিং এর নিরাপদ ভারবহন ক্ষমতা নিরূপণের অনুরূপে কাদার উপর রেফটের জন্য অনুমোদনীয় ভারবহন ক্ষমতা নিরূপণের ক্ষেত্রে ফ্যাক্টর অফ সেফটি 3 ধরা হয়। নিরাপদ সহগকে নিচের সূত্রের দ্বারা প্রকাশ করা যায়: F সমান CNC বাই কিউ বি মাইনাস গামা ডিএফ। এখানে কিউ বি মোট মাটির চাপ বা রেফটের তলদেশে ইমারতের ওজন এবং সচল লোডের দ্বারা সৃষ্ট স্পর্শ চাপ। উপরের সমীকরণের দ্বারা বোঝানো হয়েছে যে গামা ডিএফ এর মান যখন প্রায় কিউ বি এর সমান হয় তখন নিরাপদ সহগের মান অত্যন্ত বড় হয়। যখন কিউ বি সমান গামা ডিএফ হয় তখন রেফট ভিত্তিকে পূর্ণ কম্পেনসেটেড ফাউন্ডেশন বলে। এরূপ ক্ষেত্রে ভিত্তির বসনের পরিমাণ শূন্য হয় এবং নিরাপদ সহগের মান অসীম হয়। কাদামাটিতে খনন পদ্ধতি বর্ণনা। কাদামাটিতে কাটা গর্তের স্থিতিশীলতায় প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ: যদি কাদামাটির ভিতর অথবা কাদামাটির নিচে পানিধারী প্রবেশ স্তর থাকে তবে উক্ত কাদামাটিতে অস্থায়ীভাবে মাটি খননের সময় ভূগর্ভস্থ পানি কোনো অসুবিধার সৃষ্টি করে না। অন্যদিকে কাদামাটি অস্থায়ী খননের ঢালের স্থিতিশীলতা নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে: 1. কাদামাটির শক্তি। 2. কাদামাটিতে খননের ঢাল, খননের গভীরতা, শক্ত মাটির স্তরের গভীরতা। সাত 7.5 কাদামাটিতে পাইল। কাদামাটিতে পাইল ব্যবহারে শর্ত: যদি ভূগর্ভস্থ কাদামাটি এত নরম এবং সংকোচনশীল যে তা ফুটিং বা রেফট ফুটিং নির্মাণের অনুপযোগী হয় তখন পাইলের মাধ্যমে কাঠামোর ওজনকে স্থানান্তরিত করা হয়। কাদার বিভিন্ন স্তরের মধ্য দিয়ে পাইল বসানোর সময় পাইল বসার প্রতিরোধী বলের আচরণ দ্বারা একটি পাইল কি পরিমাণ লোড বহন করবে তা অনুমান করা যায়। বিভিন্ন গভীরতায় প্রতি ইঞ্চিতে আঘাতের সংখ্যার দ্বারা অঙ্কিত কার্ভ দেখানো হয়েছে। কার্ভ এ দ্বারা ফ্রিকশন পাইলের বৈশিষ্ট্য দেখানো হয়েছে। এই যে এখানে কার্ভ ডেপথ দিকে ফিটে 0, 10, 20, 30, 40, 50, 60, আর এদিকে 0, 5, 10। ব্লো পার ইঞ্চ, প্রতি ইঞ্চিতে কয়টা করে ব্লো লাগে সেই হিসাব। তাহলে এখানে দেখানো আছে যে 10 ফিট নিচে প্রতি ইঞ্চিতে ঢুকতে কয়টা ব্লো লাগে, 20 ফিট নিচে প্রতি ইঞ্চিতে ঢুকতে কয়টা ব্লো লাগে, 30 ফিট নিচে প্রতি ইঞ্চিতে ঢুকতে কয়টা ব্লো লাগে। তো এইভাবে তিনটা কার্ভ দেখানো আছে। এখানে দেখা যাচ্ছে যে এটাতে সবচেয়ে বেশি লাগে, তার থেকে এটাতে আরো বেশি লাগে। তার মানে এই মাটির স্তর এখানে যত যাচ্ছে তত বেশি শক্ত। বাস্তব ক্ষেত্রে ফ্রিকশন পাইলের প্রতি ইঞ্চিতে আঘাতের সংখ্যা বিভিন্ন গভীরতায় ধ্রুবক এবং সংখ্যামান খুব ছোট। কার্ভ বি পয়েন্ট বিয়ারিং পাইলের বৈশিষ্ট্য নির্দেশ করে। এখানে পাইল যতক্ষণ পর্যন্ত শক্তি স্তরে না পৌঁছে ততক্ষণ পর্যন্ত পাইল বসানোর জন্য প্রতিরোধের পরিমাণ কম থাকে।
এবং শক্তি স্তরে পৌঁছার সাথে সাথে পাইল বসানোর প্রতিরোধের মান খুব বেড়ে যায়। কার্ভ সি প্রাইম এমন কাদামাটির ভিতর পাইল বসানো বৈশিষ্ট্য দেখানো হয়েছে যেখানে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাইল বসানো প্রতিরোধের মান বৃদ্ধি পেতে থাকে। ফ্রিকশন পাইলের উপর নিরাপদ লোড। স্ট্যাটিক লোড পরীক্ষার মাধ্যমে সম্পৃক্ত কাদামাটিতে স্থাপিত একক ফ্রিকশন পাইলের দ্বারা বহনকৃত লোডের পরিমাণ নির্ণয় করা যায়। এরূপ পাইলে লোড বসানোর বৈশিষ্ট্য চিত্র ৭.৫ ক-এ দেখানো হয়েছে। চিত্রে কার্ভটি যখন খাড়া বা প্রায় খাড়া হবে তখন পাইল মাটিতে হঠাৎ বসে যাবে, অর্থাৎ প্রযুক্ত লোডে পাইলটি একটি নির্দিষ্ট হারে সুষমভাবে বসে যেতে থাকে। লোড বসন কার্ভের যে বিন্দুতে স্পর্শক খাড়া হবে ওই বিন্দুর ভুজ দ্বারা ব্যর্থতার মুহূর্তে পাইলের দ্বারা বহনকৃত লোডের মান নির্দেশ করে। যেখানে এদিকে লোড, এটা হচ্ছে আলটিমেট বেরিং ক্যাপাসিটি, আর এখানে হলো সেটেলমেন্ট। যখন এটা খাড়া হবে তখন সেটা যে পাইল মাটিতে হঠাৎ বসে যাবে, অর্থাৎ প্রযুক্ত লোডে পাইলটি একটি নির্দিষ্ট হারে সুষমভাবে বসে যেতে থাকে। যখন খাড়া হবে তখন সেটা নির্দেশ করে যে এটি হলো আলটিমেট। যখন পাইলের চরম ভারবহন ক্ষমতা নির্ণীত হবে তখন উক্ত লোডকে 3 দ্বারা ভাগ করলে নরমাল ডিজাইন লোডিং এর জন্য ডিজাইন লোড বা অনুমোদনীয় লোডের মান বের হবে এবং 2 দ্বারা ভাগ করলে চরম সীমা সংযুক্ত লোডের ডিজাইন লোড পাওয়া যাবে। কাদামাটির উপর পায়ার। কাদামাটির উপর পায়ারের নিচের মাটির চরম ভারবহন ক্ষমতা ও নিরাপদ ভারবহন ক্ষমতা কাদামাটির উপর স্বতন্ত্র ফুটিং এর জন্য ভারবহন ক্ষমতা নিরূপণ পদ্ধতির অনুরূপ, অর্থাৎ গ্রস চরম ভারবহন ক্ষমতা কিউডি ড্যাশ সমান সিএনসি প্লাস গামা ডিএফ, নেট চরম ভারবহন ক্ষমতা কিউডি সমান সিএনসি এবং নিরাপদ ভারবহন ক্ষমতা কিউএ সমান সিএনসি বাই 3 অথবা কিউএনসি বাই 6। পায়ারের জন্য ফুটিং এর গভীরতার সাথে পায়ারের বেসের চওড়ার অনুপাত অনেক বড় এবং সাধারণত 4 এর বেশি হয়ে থাকে। গভীরতার সাথে বেজের চওড়ার অনুপাত অনেক বড় হয়। চিত্র ৭.২ হতে দেখা যায় যে ডিএফ বাই বি এর মান 4 এর বেশি হলে বেরিং ক্যাপাসিটি গুণক এনসি এর উপর ডিএফ বাই বি অনুপাতের আর প্রভাব থাকে না। চিত্র ৭.২ হতে দেখা যায় যে পায়ারের জন্য নেট আলটিমেট ভারবহন ক্ষমতা কিউডি সমান 7.5 সি 1 প্লাস 0.2 বি বাই এল। যদি পায়ার বর্গাকার বা গোলাকার সি সমান কিউ বাই 2 ধরা হয় এবং নিরাপদ সহগ 3 হয় তবে নিরাপদ ভারবহন ক্ষমতা কিউএ সমান 1.5 কিউইউ। কিউএ সমান 1.5 কিউইউ সূত্র থেকে প্রাপ্ত অনুমোদনীয় ভারবহন ক্ষমতার মান চিত্র ৭.৩ থেকে প্রাপ্ত অনুমোদনীয় ভারবহন ক্ষমতার 1.2 গুণ বেশি। অধিক নরম অথবা অধিক সংকোচনশীল মাটির নিচে বেশ কিছু পরিমাণ গভীরে পায়ারের লোড বহন করতে পারে এমন শক্ত কাদামাটির স্তর পাওয়া যায়। তথাপি পায়ারের ভারবহন ক্ষমতা কিউডি সমান 7.5 সি 1 প্লাস 0.2 বি বাই এল এবং কিউএ সমান 1.5 কিউইউ প্রয়োগ করা হয় এজন্য যে শক্ত মাটির স্তরের উপর পৃষ্ঠ থেকে পূর্বেই গভীরতায় পায়ার স্থাপন করা হয়। যদি শক্ত স্তরের ভিতর পায়ারের প্রবেশ গভীরতা কম হয় তবে চিত্র ৭.৩ এর সাহায্যে অনুমোদনীয় ভারবহন ক্ষমতা নিরূপণ করা হয়। তবে ডিএফ এর মান পায়ারের ভিত্তি শক্ত স্তরের মাঝে যতটুকু প্রবেশ করে তার সমান ধরা হয়। ডিএফ এর মান পায়ারের ভিত্তি শক্ত স্তরের মাঝে যতটুকু প্রবেশ করে তার সমান ধরা হয়। ডিএফ এর মান অন্যদিকে পায়ার ভিত্তির জন্য অধিকতর অনমনীয় কাদা বেশি গভীরে অবস্থান করতে পারে। এরূপ ক্ষেত্রে ঘূর্ণায়মান যন্ত্রের সাহায্যে মাটির ভিতর দিয়ে সৃষ্ট গোলাকার ছিদ্রের মধ্য দিয়ে সোজা শ্যাফট পায়ার নির্মাণ করা হয় এবং এরূপ ক্ষেত্রে
স্পর্শ ঘর্ষণ বল বহনকৃত লোডের একটি বড় অংশ বহন করে। স্পর্শ ঘর্ষণ বল নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে: ১. অক্ষত মাটির শিয়ার প্রতিরোধ বল। সি. বায়ুমণ্ডলের মাধ্যমে পানি শোষণ করে কাদা কি পরিমাণ নরম হয় তার বিস্তারের উপর। ড্রিলিং অপারেশন পদ্ধতির উপর। গর্তের মাঝে কংক্রিট ঢালাই পদ্ধতির উপর। ড্রিলিং কাজের জন্য কাদা মন্থনের মাত্রার উপর। গর্তের দেওয়ালে মন্থনকৃত কাদার আঠালো প্রলেপের উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে। 1959 সালে স্ক্যাম্পটন এবং 1968 সালে উডওয়ার এট আল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রতি একক ক্ষেত্রফলে চরম আল্টিমেট স্কিন ফ্রিকশন সি এর মান নিচের সূত্রের সাহায্যে প্রকাশ করেন। সিএ সমান আলফা 1 সি। এখানে আলফা 1 এর মান 0.3 থেকে 0.5 এর মাঝে হয়, তবে সাধারণত 0.45 ধরা হয়, এবং সি সমান অক্ষত মাটির আনড্রেইনড শিয়ার স্ট্রেংথ। পায়ের শ্যাফট বরাবর কাদামাটি নরম হওয়ার সম্ভাবনার জন্য সি এর মান 10.76 টন পার মিটার স্কয়ার অপেক্ষা বেশি হওয়া উচিত নয়। স্পর্শ ঘর্ষণের জন্য মোট লোড নির্ণয় করার জন্য পায়ার শ্যাফটের ক্ষেত্রফলের সাথে সিএ গুণ করতে হয়। চিত্র 7.6 প্রদর্শিত স্পর্শ ঘর্ষণ বল এবং পায়ের বেজে প্রান্ত বিয়ারিং বল যোগ করলে পায়ের মোট ভারবহন ক্ষমতা নির্ণয় করা যাবে। সুতরাং পায়ের জন্য মোট আলটিমেট লোড কিউ ইউ সমান, এটি হলো পয়েন্ট বিয়ারিং, এটি স্কিন ফ্রিকশন, তাহলে কিউ ইউ সমান কিউপি এপি প্লাস এফ এস এস। এখন কিউপি সমান সিএনসি, তাহলে সিএনসি এপি প্লাস এফ সমান আলফা সি, তাহলে আলফা 2 সি বার এএস। এখন এখানে সি সমান আনড্রেইনড শিয়ার স্ট্রেংথ, সি বার গড় আনড্রেইনড শিয়ার স্ট্রেংথ, এনসি ভারবহন ক্ষমতার সহগ, এপি পায়ের প্রান্তের ক্ষেত্রফল, এএস পায়ের খাড়া পৃষ্ঠের ক্ষেত্রফল। এর নিচে যেটা এটা হলো পয়েন্ট বিয়ারিং, আর এই পাশের এটা হলো স্কিন ফ্রিকশন রেজিস্টিং ফোর্স। নিরাপদ অনুমোদনীয় লোড কিউ এ সমান কিউ ইউ বাই এফ, ফ্যাক্টর অফ সেফটি। এফ এর মান 2 থেকে 3 পর্যন্ত ধরা হয়। 7.7 কাদার উপর ভিত্তির বর্ষণ। ভারবহন ক্ষমতা ব্যর্থতার বিপরীতে কাদা এবং নম্য পলির উপর স্থাপিত ভিত্তি পর্যাপ্ত পরিমাণ নিরাপদ থাকতে হবে। যদিও মাটির উপর চাপ নিরাপদ লোড অতিক্রম না করে, তবুও কাঠামোর নিচের অসম বসনের পরিমাণ নির্ণয় করা গুরুত্বপূর্ণ। যদি হিসাবকৃত অসম বসনের মাপ খুব বেশি হয়, তখন হিসাবকৃত ভিত্তির প্রকার পরিবর্তন করতে হবে। প্রায় সকল ক্ষেত্রে উচ্চমাত্রার সূক্ষ্মতার মাত্রা সম্বন্ধে নিশ্চয়তা প্রদান করা কঠিন। যদিও অসম বসনের মান 12 মিলিমিটার, 50 মিলিমিটার, 500 মিলিমিটারের ক্রমে হয়, তবে ভিত্তির সঠিক প্রকার পছন্দ করা সম্ভব। পাতলা কাদা স্তরের কনসলিডেশনের মাধ্যমে কাঠামোর ভিত্তিতল বরাবর কোন বিন্দুর বসনের মান নির্ণয় করার জন্য 4টি ধাপ অনুসরণ করা হয়। প্রথম ধাপ, পাতলা কাদা স্তরের মধ্য উচ্চতা বরাবর বিন্দুতে কার্যকরী চাপ P0 এর মান নিরূপণ। দ্বিতীয় ধাপ, ইমারত নির্মাণের কারণে পাতলা কাদা স্তরের মধ্য উচ্চতার বিন্দু এবং বিবেচিত বিন্দু ঠিক নিচের বিন্দুর মাঝের চাপের পার্থক্য ডেল্টা পি এর মান হিসাব করা। তৃতীয় ধাপ, কাদামাটির সংকোচনশীলতার মান নিরূপণ। চতুর্থ ধাপ, উপরের 3 তথ্য কাজে লাগিয়ে বিবেচিত বিন্দুতে কাদা স্তরের পুরুত্ব হ্রাসের পরিমাণ হিসাব করা হয়। বসনের হিসাব। চিত্র 7.9 কাদা স্তরের পুরুত্বের হ্রাসের পরিমাণ।
এখানে এটি হলো কাদা স্তর, এতটুকু এইচ যেটার হাইট, আর উপর থেকে এই কাদার মধ্য বিন্দু পর্যন্ত উচ্চতা এইচ। এখানে হলো ডেল্টা ই হলো বর্ষণের পরিমাণ, কাদা স্তরের পরিমাণ হলো 1, এটা হলো ভয়েড রেশিও E1, তাহলে 1 প্লাস ই 1 প্লাস ই 0, এখানে এস সমান এইচ ডেল্টা ই 1 প্লাস ই 0। নরমালি লোডেড কাদামাটির জন্য সূত্রটিকে নিচের আকারে প্রকাশ করা যায়, এস সমান এইচ সিসি বাই 1 প্লাস ই 0 লগ পি 0 প্লাস ডেল্টা পি বাই পি 0। এখানে সিসি হলো সংকোচন সহগ, সিসি সমান E0 minus E1 by log P1 minus log P0, তাহলে E0 minus E1 log P1 by P0। আবার CC সমান 0.009 লিকুইড লিমিট মাইনাস 10, WL হলো লিকুইড লিমিট। ডেল্টা E সমান CC log P1 by P0, তাহলে P1 সমান P0 প্লাস ডেল্টা P, CC log P0 প্লাস ডেল্টা P বাই P0। এইচ হলো কাদামাটির হাইট, P0 এ বিন্দুতে প্রারম্ভিক চাপ, P1 চূড়ান্ত চাপ, ডেল্টা P চাপ বৃদ্ধি, E0 প্রারম্ভিক ভয়েডের অনুপাত, E1 চূড়ান্ত ভয়েড রেশিও, ডেল্টা E হলো ভয়েড অনুপাতের হ্রাস, E0 মাইনাস E1। এখানে যে একটা উদাহরণ আছে উপরের সূত্র অনুসারেই এই উদাহরণটি সমাধান করা হয়েছে। 5 মিটার পুরু সাধারণ চাপে একটি কাদামাটির মধ্যবিন্দুতে কার্যকরী প্রারম্ভিক চাপ 10,000 কেজি পার মিটার স্কয়ার এবং প্রারম্ভিক ফাঁক অনুপাত 0.54, 20 কেজি পার মিটার স্কয়ার বর্ধিত চাপে প্রাথমিক কনসলিডেশন শেষে নমুনার বর্ষণ কত হবে? দেয়া আছে সংক্রমণ সূচক 0.245, দেওয়া আছে P0 10,000 কেজি পার মিটার স্কয়ার, ডেল্টা P 20 কেজি পার মিটার স্কয়ার, E0 0.54, CC 0.245, H 5 মিটার, S equal to what? আমরা জানি S সমান CC by 1 plus E0 H log P0 plus delta P by P0। তাহলে এখানে সব জানা আছে, শুধু মান বসিয়ে ক্যালকুলেশন করলেই অ্যান্সার পাওয়া যাবে। S সমান 0.694 মিলিমিটার। এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলা করার চেষ্টা করবে।